আসছি। ওয়েল ডান দয়া। স্যার, একে নিয়ে যাও। খুব ভালো কাজ করেছো তুমি। আমি না স্যার, এটা তো আমাদের সবার টিম ওয়ার্ক। চলো, আর অনেক কাজ আছে। দয়া, একটা কমপ্লিকেটেড কেস এসেছে, আর সেটা তোমাকে শক্তি দিয়ে নয়, বরং হৃদয় দিয়ে চিন্তা করে সমাধান করতে হবে। কি ধরনের কেস স্যার? লাজবন্তী আমার কলেজের বন্ধুই বলতে পারো। এ হচ্ছে তার নাতনি অমৃতা, আর এই মেয়েটা অনেকগুলো সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছে। এমনকি এর পরিবারের লোকেরাও মেয়েটার বিরুদ্ধে চলে গেছে। একটা মেয়ে আর এতগুলো সমস্যা, কিন্তু কেন স্যার? বলছি দয়া, অমৃতার মা একটা ছোট্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক ছিল। এবার জানি না সেই কোম্পানিতে এমন কি আছে যে ওখানকার ধনী ব্যক্তিরা, রাজনীতিবিদরা, এমনকি আন্ডারওয়ার্ল্ডও তার দিকে নজর রেখেছে। আর এদের কথা বাদ দাও, অমৃতার নিজের বাবাও সেই কোম্পানি দখল করার চেষ্টা করছে। তাহলে তো স্যার আমাদের এক্ষুনি অ্যাকশন নিতে হবে। অ্যাকশন তো নিতেই হবে দয়া, শুধু পদ্ধতিটা বদলাতে হবে। প্রথমে আমাদের অমৃতার এই গল্পটা জানতে হবে। কিন্তু স্যার, এই অমৃতার গল্প কোথা থেকে শুরু হচ্ছে? আমি বলতে চাইছি এর প্রথম সূত্র কোথায় পাবো? মানালি। মা, ওঠো না। বাবা আবার ওই আন্টিটাকে নিয়ে এসেছে। ও বাবার সাথে তোমার রুমে আছে। মা প্লিজ ওঠো না, আমার একদম ভালো লাগছে না। আন্টিটাকে চলে যেতে বলো। মা প্লিজ ওঠো না। 8 বছরের ছোট্ট অমৃতা বিছানায় শুয়ে থাকা তার মাকে নাড়াচাড়া করতে লাগলো, কিন্তু আজ তার মা স্বাতি চোখই খুলল না। অমৃতা দেখেছিল নার্স মেশিনের বোতাম টিপেছিল, তাই আজ সেও একই কাজ করার চেষ্টা করলো, এই আশায় যে হয়তো বোতাম টিপলে তার মা উঠে তার কথা শুনবে, কিন্তু কিছুই হলো না। ঠিক তখনই অমৃতার দিদা ঘরে ঢুকলেন। ওকে কাঁদতে দেখে তিনি ওকে জড়িয়ে ধরলেন। অমৃতা, কাঁদে না মা, এদিকে আয়। আয়। কেন কাঁদছিস মা? চুপ কর, কাঁদে না। চল ঘরে যাই। হ্যাঁ চল, দিদা গল্প শোনাবে। হ্যাঁ খুব ভালো। চোখ মোছো, একদম কাঁদবে না। হ্যাঁ কাঁদে না। দিদা তার হাত দিয়ে অমৃতার কান ঢাকার চেষ্টা করলেন, কিন্তু অমৃতার ধৈর্য শেষ হয়ে গিয়েছিল। না, ওখানে যায় না মা, দাঁড়া, যাস না অমৃতা। তুমি খারাপ। এটা আমার মায়ের বেড। চলে যাও এখান থেকে। তুমি ঠিক আছো? ও, রক্ত বেরোচ্ছে তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ? কি একটা মেয়ে, তার মুখে নাকি এত বড় বড় কথা। তোর মা তো ওখানে আধমরা হয়ে পড়ে আছে, আর তুই? আজ তোকে আমি ছাড়বো না। দেখ, তোর এই জিপটা আমি টেনে ছিঁড়ে ফেলবো, বুঝলি? আজ তোর একদিন কি আমার একদিন, মেরেই ফেলবো তোকে আমি আজকে।
ওর মা ওকে নষ্ট করেছে, আমি কি করবো বলো তো? মা বিগড়ে দিয়েছে তো আই এম সরি, আই এম সরি। তো আমি ওকে I'm না sorry. আমি ওকে শোধরাবো। সরি। আরে কি করছো কি? আরে ছাড়বো মেরে না দেবে ওকে। না। হ্যাঁ শোনো, হ্যাঁ মেরে মরে যাবে। ফেলবো। শোনো, ওর আমার- মুখটাই আজ আমি থেতলে দেবো। শান্ত হও। কি করছো কি? আরে ওই মেয়েটা আমাদের জন্য লটারি। ওই মেয়েটা লটারি আমাদের জন্য। যে কোম্পানিটা আছে সেটা ওর নামেই আছে। সুলেখা চুপ হয়ে গেল, কিন্তু তার আঘাতের ব্যথা তখনও কমেনি। না আই কান্ট বিলিভ দিস। তুমি একটা কাপুরুষ, এটা আমি জানতাম না। আরে আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে পারবো না যে আমার জন্য স্ট্যান্ডও নিতে পারবে না। এই শোনো। কথা বলে সুলেখা রমেশের পুরুষত্বে আঘাত করল। রাগে ফুঁসে উঠে রমেশ অমৃতার দিকে এগিয়ে গেল। বাবা কি করছো কি? ছাড়ো ওকে। কি করছো রমেশ? তুমি বাবা নাকি জল্লাদ? কেউ মারে নিজের মেয়েকে এভাবে? না সোনা, কাঁদে না। অমৃতার সঙ্গে কেউ কথা বলার ছিল না। সে তার পুতুলটাকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু হঠাৎ তার বেডরুমের দরজা খুলে গেল। সে দেখল তার বাবা বাইরে দাঁড়িয়ে আছে। অমৃতা ভাবল তার বাবা হয়তো সব ঠিক করতে এসেছে, তাকে বাইরে নিয়ে যাবে, আইসক্রিম খাওয়াবে। বাবা तुम्हारी माँ मर মারা গেছে। তোমার মা চিরতরে ঈশ্বরের কাছে চলে গেছে। সে আর কখনো ফিরে আসবে না। হুম? আর আমি তোমার বাবা, যে আন্টি এসেছিল আজকে ঘরে, আমি তাকে বিয়ে করব। তার নাম সুলেখা। কাল সুলেখা আর তার মেয়ে আমাদের বাড়িতে আসবে আমাদের সাথে থাকার জন্য। আর তোমাকে ওদের সব কথা মানতে হবে। হুম? তোমাকে তো এখন রাস্তায় ফেলে দিতে পারবো না। যতক্ষণ না তোমার বিয়ে হচ্ছে ততক্ষণ তোমার দেখাশোনা করব। তারপর তোমার কি হবে সেটা তোমার স্বামী বুঝবে। এটা পড়ে নিও। অমৃতা বুঝতে পারছিল না যে ওর জন্য কোনটা বেশি খারাপ, ওর মায়ের মৃত্যু নাকি বেঁচে থেকে ওর বাবা আর সৎ মায়ের অত্যাচার সহ্য করা। অমিতা অমিতা মা
অমৃতার ঘর থেকে আমার যাওয়া পছন্দ সেটা নিতে পারি, কিন্তু তুমি কে? আমি মনামি, তোমার সৎ বোন। ও নো, বোন নয়। যদি আমার বন্ধুরা শুনে নেয় তাহলে সবাই আমাকে নিয়ে মজা করবে। সেই জন্য আজ থেকে আমি এই বাড়ির ছোট মালকিন, আর তুমি আমার কাজের লোক। ওকে, এবার চলো আমার ফার্স্ট অর্ডার শোনো। এই বক্সটা খোলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। অমৃতা, তুই ঠিক আছিস মা? ঠিক তখনই মনামি দেখল অমৃতার দিদা ওই দিকে আসছে এবং সে দ্রুত পালিয়ে গেল। অমৃতা, দিদা দরজা খুলতেই দেখলেন অমৃতার ঘরের এক কোণে বসে আছে আর তার চারপাশে অনেকগুলো কাঁকড়া বিছে ঘিরে আছে তাকে। অমৃতা, অমৃতা, আয়, চল। কিচ্ছু হয়নি, দিদা চলে এসেছে তো, তোর কোনো ক্ষতি হতে দেবে না। আয় বস এখানে। কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। আমি তাড়িয়ে দিয়েছি কাঁকড়া বিছেগুলোকে, তাই না? দিদা, এই বাড়িটা ভালো না, এখানে খারাপ লোক থাকে। আমি মায়ের কাছে চলে গেলেই ভালো হবে, তাই না, না? এসব বলে না, বাজে কথা, বাজে কথা। তুই জানিস, যখন তুই বড় হবি তখন তুই এত স্ট্রং হয়ে যাবি, তখনই মনাবি কেন ওই কাঁকড়া বিছেও তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমার স্ট্রং মেয়ে। দেখ মা, তোর বাবা না আমাকে এই বাড়িতে থাকতে দেবে না, কিন্তু যাওয়ার আগে তোর মা তোর জন্য একটা জিনিস রেখে গেছে। আমি তোকে সেটা দিয়ে যেতে চাই। এটা শুধু তোর জন্য সোনা। না দিদা, তুমি আমাকে ছেড়ে যেও না। না সোনা, তোকে ছেড়ে আমি যেতে চাই না। আমার কাছে না বেশি সময় নেই সোনা। অনেক সেবা করে ফেলেছেন আমাদের, আর সাথীও তো চলে গেছে। আপনি আবার যেতে পারেন। বাবা, আমি ওকে এভাবে একা ফেলে কি করে যাই? ওর বাবা এখনো বেঁচে আছে, ওর চিন্তা করার কোনো দরকার নেই আপনার। এই শোনো, ওনার জিনিসপত্র বাইরে ফেলো। প্লিজ। দিদা, যান যান, দিদা। আরে যান প্লিজ, তাড়াতাড়ি। এখন সুলেখা আর মনামির আর কোনো বাধা রইল না।
তারা রমেশের টাকা জলের মতো খরচ করতে লাগলো, আর অমৃতার জন্য এই বাড়ি নরকের চেয়েও খারাপ হয়ে গেল। তাকে সব ঘরের কাজ করতে হতো, এমনকি কাজের লোকেরাও তার অবস্থা দেখে অবাক হয়ে যেত। আর খাওয়ার সময় তাকে শুধু পোড়া রুটি দেওয়া হতো। কিন্তু সুলেখা এখানেও থামেনি। অমৃতা তার মেয়ে মনামির চেয়ে অনেক বেশি সুন্দর ছিল। সুলেখাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই হিংসা থেকেই সুলেখা এমন এক নিষ্ঠুর পরিকল্পনা করল যা শয়তানকেও লজ্জা দেবে। অমৃতা খাবার পর নিয়মিত ওষুধ পেতে শুরু করল, কখনো লাল, কখনো হলুদ, কখনো সবুজ, কখনো নীল। ওর জন্য আলাদা করে খাবার তৈরি হতো, যাতে অতিরিক্ত তেল দেওয়া হতো। অমৃতা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই তার পেটে ব্যথা শুরু হতো, কিন্তু যদি সে একটাও কথা বলতো ওকে এত মারধর করা হতো যে ওর গাল লাল হয়ে যেত। কিন্তু একদিন এই বিষাক্ত ওষুধের প্রভাব দেখা দিল। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই ও বমি করতে লাগলো এবং পুরো মেঝে নোংরা হয়ে গেল। সুলেখা দেখার আগেই একজন কাজের লোক জায়গাটা পরিষ্কার করতে যাচ্ছিল, কিন্তু মনামি সেটা দেখে মাকে ডাকলো এবং সুলেখা খুব রেগে নিচে নেমে এলো। এই দাঁড়াও, কি করলি এটা? এই অপয়া মেয়েটা আমার বাড়িটাই নোংরা করে দিল। এখন এই মহারানীর জন্য কি হোটেল থেকে খাবার আনতে হবে? দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি আজ। মেয়েটার গা থেকে এত জঘন্য গন্ধ আসছে যে ওকে মারতেও ইচ্ছা করছে না। মা, ওকে না ছুতে পারবে না, কিন্তু ওর ডলটাকে তো শাস্তি দিতে পারবে। বাহ মনামি শোনা, সত্যিই তুই আমারই মেয়ে। আজ আমি শুধু দেখব মনামি। গো, জাস্ট পানিশ হার। অমৃতা অনেক রাত তার পুতুলকে জড়িয়ে কাটিয়েছে। সে এই পুতুলকে জড়িয়েই কেঁদেছে। আজ ওর মনে হলো কেউ যেন ওর একমাত্র বন্ধুটাকেও ছিনিয়ে নিয়েছে।
মনামি, তুমি যদি আমার ডলটার কোনো ক্ষতি করো তাহলে আমি বাবার কাছে কিন্তু কমপ্লেন করব। যা কর না। এমনিতেও ওটা তোর বাবা নয়, ওটা আমার বাবা। আর বাবার কিচ্ছু যায় আসে না, তোর ডলকে নিয়ে আমি যা খুশি করতে পারি। মনামি একটা কাঁচি নিয়ে পুতুলটাকে টুকরো টুকরো করে কেটে ফেলল। আজ সে অমৃতার একমাত্র বন্ধুকেও ছিনিয়ে নিল। তোমার কাছে যেতে চাই। আমার সোনা, এখন তোমাকে এখানে থেকে নিজের জীবনটা গুছিয়ে নিতে হবে। বাবার এই বাড়িটা ভালো নয়, আমার মনে হয় পালিয়ে যাই। না সোনা, এদিকে এসো, বসো এখানে। অমৃতা, আমার সোনা, নিজেকে আরো বেশি শক্ত করতে হবে। এখনো অনেক চড়াই উতরাই পেরোতে হবে তোমাকে আমার মা। ভয় পেও না, যখন সঠিক সময় আসবে তখন অনেক ভালো মানুষ তোমার জীবনে আসবে, তোমাকে সাহায্য করবে। কিন্তু ততক্ষণ নিজেকে সামলাতে হবে। কি পারবে তো? তোমার প্রয়োজন পড়লে মা ফিরে আসবে তোমার কাছে, কিন্তু ততক্ষণ নিজের খেয়াল রেখো। প্রমিস করো, মনে থাকবে তো? সকাল হয়ে গিয়েছিল। অমৃতা ঘুম থেকে উঠে ওর চোখের জল মুছে বাদবাকি জামাকাপড় দিয়ে একটা নতুন সুন্দর পুতুল বানালো। এই গত 10 বছরে অমৃতা মন থেকে সুখের অপেক্ষায় ছিল, আর আজ অবশেষে সে খুব খুশি ছিল, কারণ তার বিয়ে হতে চলেছে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী পরিবারের একমাত্র উত্তরাধিকারী সোহম ডোগরার সাথে। সোহম আর তার ঠাকুরদা চোখে অন্ধ হয়ে গেছেন নাকি, যে আমার মনামি থাকতে এই মোটা মেয়েটার সঙ্গে বিয়ে দিতে চলেছেন? জানি না সোহম এই মোষের মধ্যে কি এমন দেখতে পেল, ওকে দেখে তো হাতিও লজ্জা পেয়ে যাবে। কিন্তু আসলে সুলেখা যে ওষুধ আর খাবার অমৃতাকে দিত সেটা তার হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় এবং হঠাৎ করেই তার ওজন বেড়ে যায়। খুব অল্প সময়ের মধ্যেই সে 120 কেজির হয়ে যায় এবং সবাই ওকে নিয়ে মজা করতে শুরু করে। সুলেখা অমৃতার সৌন্দর্য দেখে খুব হিংসা করত এবং ধীরে ধীরে তাই ওকে মোটা বানিয়ে দেয়। দেখ অমৃতা, বিয়ের পরের দিনই যদি তোর বর বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় না, তাহলে ভুলেও এই বাড়িতে ফিরে আসিস না।
আসলে কি বলতো, আমরাই মোটাকে এতদিন দেখাশোনা করেছি, এখন আমাদের দায়িত্ব শেষ। যা রেডি হয়ে নে, যত ইচ্ছে সাজগোজ করে নে, দেখাবে মোষের মতো। এই কথা শুনে অমৃতার চোখে জল এসে গেল, কিন্তু সোহমের উপর ও সম্পূর্ণ ভরসা ছিল। স্যার, ও হচ্ছে সোহম চ্যাটার্জি। চেহারাতে একটা গড়বড় আছে, ওর পুরো ফ্যামিলির নামে বদনাম আছে স্যার। অনেকগুলো কেসে ইনভলভড আছে ওরা। ঠিক বলেছ, এক্সটর্শন, প্রতারণা, কতজন খুনের সন্দেহভাজন তো এদের জন্যই কাজ করে। কিন্তু বুঝতে পারছি না দয়া, যে এই অমৃতার বিয়ে সোহমের সাথে কেন হচ্ছে। সোহমের মতো ছেলে অমৃতার মতো মেয়ের জীবন নষ্ট করবে, তার আগে আমাদের স্টেপ নিতে হবে স্যার। সোহম, অমৃতার সব সমস্যাই আজ শেষ হতে চলেছিল। বিয়ে শেষ হতেই একজন ওকে একটা চিরকুট দিল। তাতে লেখা ছিল ওর বিয়ের উপহার উপরের ঘরে ওর জন্য অপেক্ষা করছে। অমৃতা, যে সবেমাত্র জীবনে সুখ খুঁজে পেয়েছিল, তার জীবনে কি আবার নতুন কোনো ঝড় আসতে চলেছে? এরপর কি ঘটে তা জানতে এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন এবং এক যে ছিল কন্যা পুরো গল্পটি শুনুন। ডাউনলোডের লিঙ্কটি বিবরণে দেওয়া আছে।